হরমুজ প্রণালীর গ্রেটার তুনব দ্বীপে আমেরিকার হামলায় নিহত হয়েছেন 7 ইরানি সেনা ও অন্তত 30 জন বেসামরিক নাগরিক। বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড মাত্র 90 মিনিটে ব্যাপক এই বিধ্বংসী বিমান হামলা চালায়। সেন্টকম জানায়, এই হামলায় ইরানের একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সাথে এদিন ওমান উপসাগর উপকূলীয় ইরানের চাবাহর বন্দরেও হামলা চালানো হয়। বিধ্বংসী এই হামলার জবাবে এক বিবৃতি এই ঘটনাকে সরাসরি যুদ্ধ ঘোষণা অভিহিত করে যুদ্ধক্ষেত্রে কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছে আইআরজিসি। একই সাথে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর আগে জর্ডানে আমেরিকার বিমান ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। যদিও জর্ডান দাবি করেছে তাদের আকাশসীমাতেই 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কুয়েতের শোয়াইবা বন্দরেও একটি ইউএস লজিস্টিক্স সেন্টারেও হামলা চালায় আইআরজিসি। ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। কুয়েত সেনাবাহিনী তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ইরানি হামলার কথা নিশ্চিত করেছে। ক্রমে বাড়তে থাকা পাল্টাপাল্টি এই তীব্র সংঘাতে নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে ইরানিদের মনে। আমেরিকান সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে নতি স্বীকার করতে রাজি নন সাধারণ ইরানিরা। আমরা ইরানিরা অবশ্যই শান্তি, সম্প্রীতি ও সদ্ভাব বজায় রাখতে চাই, কিন্তু আমেরিকানরা আমাদের ধ্বংস চায়, আর এই লক্ষ্য অর্জনে তারা সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করবে। এই অর্থনৈতিক অবরোধ আমাদের সংকটে ফেলেছে ঠিকই, তবে জনগণের প্রতিরোধ ও সহনশীলতার জোরে আমরা অবশ্যই এই ঐতিহাসিক সংকট মোকাবিলা করব। বিশ্ব জ্বালানি বাজারে অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে চলমান এই রক্তক্ষয়ী সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে আবারও এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রীয় দিবসে কিয়েভের সেন্ট মাইকেল গোল্ডেন ডোম মনাস্ট্রির সামনে এক ঐতিহাসিক চুক্তি করল ইউরোপিয়ান ইউনিয়ন ও কিয়েভ। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং মালদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তির ফলে ইউরোপিয়ান প্রযুক্তির সহায়তায় ইউক্রেনের মাটিতে ড্রোনের উৎপাদন দ্বিগুণ করা হবে। বর্তমানে আমরা বছরে 10 মিলিয়ন ড্রোন তৈরি করছি। অংশীদারদের সাথে মিলে খুব শীঘ্রই এই সংখ্যা আমরা 20 মিলিয়নে নিয়ে যাব। একই সাথে আমরা নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন তৈরি করছি, যা 2884 কিলোমিটার দূরের উমস্কো ক্ষেপণাস্ত্র শোধনাগারেও আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের এই সক্ষমতা বৃদ্ধির মুখেই রাশিয়ার পক্ষ থেকে এসেছে চরম হুঁশিয়ারি। পশ্চিমা জোট ইউক্রেনে কোনো বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর চেষ্টা করলে তাদের সরাসরি সামরিক লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে মস্কো। তথাকথিত স্বেচ্ছাসেবী জোটের কোনো সামরিক দলকে ইউক্রেনে মোতায়েন করা আমাদের দেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি হবে মূলত একটি আন্তর্জাতিক আগ্রাসন এবং রাশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমরা এমন যে কোনো সেনা দলকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। এই চরম উত্তেজনার মধ্যেই উত্তর পূর্বাঞ্চলীয় সুমি এবং দক্ষিণের বন্দরনগরী ওডেসায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সুমিতে গাইডেড বোমা হামলায় অন্তত 3 জন এবং ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। এর পাল্টা জবাবে ব্ল্যাক সিতে রুশ শ্যাডো ফ্লিটের 17টি তেল ট্যাঙ্কার এবং 2টি গ্যাস ট্যাঙ্কার সহ মোট 20টি রুশ জাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। রণক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা আর কিয়েভের সাথে ইউরোপের এই নতুন সমীকরণ পুরো অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দক্ষিণ লেবানন সীমান্তে এখনও ভারী সাজোয়া যানের গর্জন আর ধ্বংসস্তূপের চিত্র। চলতি বছরের মার্চ থেকে লেবাননের সীমান্ত এলাকায় প্রায় 10 কিলোমিটার গভীরে একটি নতুন বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর হামলা থেকে সীমান্ত সংলগ্ন উত্তর ইসরায়েলি শহরগুলোকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। গত 30 জুন দক্ষিণ লেবাননের একটি সেনা ঘাঁটি পরিদর্শনকালে নেতানিয়াহু একে বড় ধরনের নিরাপত্তা পরিবর্তনের সূচনা বলে অভিহিত করেন। তার মতে এই জোনের মাধ্যমে হিজবুল্লাহর সুড়ঙ্গ পথ এবং হামলা চালানোর অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর এমন সামরিক দাবির সাথে একমত নন ৮০ দশকে লেবাননের পুরনো নিরাপত্তা জোনে দায়িত্ব পালন করা যুদ্ধফেরত ইসরায়েলি সেনারা। ৫৭ বছর বয়সী সাবেক সেনা গিল শ্যালি জানান, অতীতের দীর্ঘ দখলদারিত্ব ইসরায়েলের কোনো প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, বরং শত শত সেনার মৃত্যু ডেকে এনেছিল। মার্চ মাস থেকে নতুন করে লেবাননের সেনা মোতায়েনের পর থেকে ডজনখানেক ইসরায়েলি সেনার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। লেবাননে আবারও বাফার জোন তৈরির সিদ্ধান্তে আমি চরম শঙ্কিত। আমি এর কোনো প্রয়োজনীয়তা দেখি না। আমার স্মৃতি থেকে আমি জানি এটি সম্পূর্ণ একটি ব্যর্থ অভিজ্ঞতা ছিল, যা উত্তরের শহরগুলোকে কোনো নিরাপত্তা দিতে পারেনি। এই নতুন অভিযানের কারণ সামরিক নয়, স্রেফ রাজনৈতিক। আইনস্টাইন বলেছিলেন, একই ভুল বারবার করে ভিন্ন ফলের আশা করা পাগলামি। এটি আজকের ইসরায়েলি সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। ২০০০ সালে ক্রমাগত সেনা নিহতের জেরে সৃষ্ট তীব্র জনরোষের মুখে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়েছিল তেল আভিভ। সে সময়কার ঐতিহাসিক ফোর মাদার্স আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা রেচেল বেন্ডরো নতুন এই সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করে প্রতিবেশী দেশের সাথে চুক্তির ওপর জোর দিয়েছেন। ১৯৯৭ সালে গঠিত ফোর মাদার্স ছিল লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের মায়েদের একটি যৌথ প্রতিবাদী মঞ্চ। আমরা যে ভুলগুলো করেছিলাম, আমাদের সন্তান ও নাতি নাতনিরা যেন আবারও একই ভুল আর একই জায়গায় গিয়ে না করে, তা বন্ধ করতে হবে। যদিও এটি নিখুঁত কোনো সমাধান নয়, তবুও বছরের পর বছর ধরে চলে আসা ব্যর্থ সামরিক নীতি বাদ দিয়ে আমাদের এখন চুক্তির প্রক্রিয়া শুরু করা দরকার। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে আগের মতোই সহাবস্থানে শান্তিতে বাঁচতে চাই। সাধারণ মানুষের এই বিরোধিতার বিপরীতে ভিন্ন এক বাস্তবতার কথা বলছেন দেশটির সাবেক সেনাপ্রধান বেনি গান্টস। ২০০০ সালে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় দায়িত্বরত এই সেনাপ্রধানের ছেলেও বর্তমানে ফ্রন্টলাইনে লড়ছেন। দীর্ঘমেয়াদী সামরিক দখলদারিত্ব এড়াতে কূটনৈতিক চুক্তির তাগিদ দিলেও তিনি মনে করেন আপাতত সীমান্ত সুরক্ষায় বাফার জোন গড়ে তোলা ছাড়া উপায় নেই। আমাদের বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। আমরা বাস্তবতাকে আমাদের মনের মতো করে দেখতে পারি না, বরং যেমন আছে তেমন ভাবেই দেখতে হবে এবং তা পরিবর্তনের চেষ্টা করতে হবে। তবে রোমে যে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তা যদি কেবল লোক দেখানো না হয়ে সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে আমাদের সেনাদের সীমান্ত থেকে ফিরিয়ে আনতে পারবো। আপাতত রোমে চলমান কূটনৈতিক আলোচনার দিকেই তাকিয়ে সবাই, কারণ একমাত্র সফল একটি চুক্তির মাধ্যমে নিশ্চিত হতে পারে দুই দেশের স্থায়ী সীমান্ত নিরাপত্তা এবং ইসরায়েলি সেনাদের ঘরে ফেরা। ব্রিটেনের পার্লামেন্টে বুধবার ছিল এক ঐতিহাসিক ও আবেগঘন পরিবেশ। নিজের শেষ প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন্স বা পিএমকিউতে অংশ নিয়ে কিয়ার স্টারমার ঘোষণা করেন এটাই তার রাজনৈতিক যাত্রার শেষ। ২০২৪ সালে লেবার পার্টিকে ঐতিহাসিক জয় এনে দেয়া এই নেতা জানান তিনি দেশকে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রেখে যাচ্ছেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন জানাবেন। This is the end of my political journey. In 6 years, went from historic defeat in 2019 to historic victory in 2024. And in 2 years in government, I leave the country in better shape than I found it. I am proud of everything that we have achieved. পার্লামেন্টের এই শেষ বিতর্কে স্টারমারের কট্টর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডনোকো তার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে হোয়াইট হাউস থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিতাড়িত হওয়ার পর স্টারমার যেভাবে তাকে লন্ডনে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছিলেন, তার খণ্ডচিত্র উঠে আসে ব্যাডনোকের বক্তব্যে। রাজনীতির বাইরে স্টারমারের পরিবারের অবদানের কথাও স্মরণ করেন বিরোধী দলীয় নেতা। To enter public life. So I hope he will allow me to draw our time together to a close by thanking them for the love and support they have given him throughout his time in office. জবাবে কিয়ার স্টারমারও বিরোধী নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান ব্যক্তিগত কঠিন সময়ে যেমন তার পারিবারিক বাসভবন পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিংবা ভাইয়ের ক্যান্সারে মৃত্যুর সময় ব্যাডনক দলমতের ঊর্ধ্বে উঠে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। We have had robust exchanges across this dispatch box, but she has extended kindness to me privately at very difficult times. বক্তব্য শেষে লেবার পার্টির আইন প্রণেতাদের করতালির পাশাপাশি দাঁড়িয়ে সম্মান জানানোর মধ্য দিয়ে কমন্স কক্ষ ত্যাগ করেন স্টারমার। আগামী কয়েকদিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন এবং অ্যান্ডি ব্রানহ্যাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
ইয়েমেনের সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণকে কেন্দ্র করে সম্প্রতি হুথি ও সৌদি আরবের মাঝে আবারও সংঘাত শুরু হয়েছে। সোমবার রাতে সৌদি আরবের জাভা বিমানবন্দরে হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালালেও সেগুলো প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি জোট। তবে এই সংঘর্ষ রিয়াদ শুরু করেছে এমন অভিযোগ তুলেছে হুথি ও ইয়েমেনে তাদের সমর্থকরা। বুধবার সানা বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হন শত শত শিক্ষার্থী ও হুথি সমর্থকরা। তাদের হাতে ছিল ইয়েমেন ও প্যালেস্টাইনের পতাকা। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলার নিন্দা জানান তারা। সানা বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে বিপ্লবী নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছে। আমরা আমাদের অধিকার আদায়, দেশের ভূমি মুক্ত করা এবং অবরোধ ভাঙার সংগ্রামে ঐক্যবদ্ধ। আমরা স্বাধীন ও মর্যাদাবান জাতি। পৃথিবীর কোনো শক্তির অভিভাবকত্ব আমরা মেনে নেব না। এটাই সানা বিশ্ববিদ্যালয়ের বার্তা। আজ সানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসামরিক সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার নিন্দা ও প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছে। একই সঙ্গে আমরা ইয়েমেনের সশস্ত্র বাহিনী তথা হুতি আন্দোলনের নেয়া সিদ্ধান্ত ও অবস্থানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন প্রকাশ করছি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে হামলার উদ্দেশ্য ছিল ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেয়া। যদিও পরে হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করেছে বলে জানানো হয়। এদিকে ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, সৌদি হামলা অব্যাহত থাকলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোমের তীব্র দাবদাহে কলোসিয়ামের সামনে দৃশ্যমান এক করুণ বাস্তবতা। গ্রিনপিসের কর্মীরা বরফ দিয়ে তৈরি করেছেন 3টি বিশেষ মূর্তি, যা তাপপ্রবাহের শিকার কর্মজীবী মানুষের প্রতীক। সূর্যের প্রখর তাপে মূর্তিগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির এক নীরব বার্তা দিচ্ছে। We are here in Rome during this heat wave to show the impact of climate change on common people, in particular on workers. আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রোমের তাপমাত্রা আগামী দিনে 100.4 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। জুন মাসের শেষ দিকে ইউরোপের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি হিসেবেই অন্তত 10,650 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, আটলান্টিক থেকে নতুন তাপপ্রবাহ ধেয়ে আসায় ইউরোপের সামনে আরও কয়েক সপ্তাহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। We request to tax the fossil fuel industries and to use this money to produce some activity of mitigation, adaptation, and this money to start the change in world. জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর মুনাফার বিনিময়ে পৃথিবী এখন গলছে। ইটালির এই প্রচণ্ড গরমে শ্রমিক শ্রেণীর মানুষ যখন জীবন বাজি রেখে খোলা আকাশের নিচে কাজ করছেন, তখন গ্রিনপিসের এই প্রতীকী প্রতিবাদ বিশ্বের নীতি নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।